আজ থেকে 22 বছর আগে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক সংগঠনের জনাব শহীদুল্লাহ প্রিন্স ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। সেই 22 বছর আগে ওনার সাথে আমার কেন পরিচয় হয়েছিল, কিভাবে পরিচয় ছিল, আজকে তাই নিয়ে কথা বলবো আমাদের প্রিন্স ভাইয়ের সাথে। ধন্যবাদ নাদিরা সুলতানা মুন। তাহলে আমাদের সেই 22 বছর আগের সেই পরিচয়ের প্রেক্ষাপট এবং সেই স্মৃতিচারণমূলক বিষয়গুলো নিয়ে কথা বলি। হয়তো দর্শকদের অনেকের ভালো লাগবে। হয়তো কিভাবে একজন মানুষের পরিচয়ের মধ্য দিয়ে শুধু পরিচয় নয়, সে পরিচয় থেকে একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হয় এবং শুধু যে আত্মীয় হলেই আত্মীয়তা না, আত্মার সম্পর্কের মধ্য দিয়েও আত্মীয়তা হতে পারে। রাইট। আপনার সাথে আমার কবে পরিচয় হয়েছে আপনার মনে আছে? কিভাবে পরিচয় নিশ্চয়ই হয়েছে? মনে আছে। আসলে আপনি বলছেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছি না, এখনো করতেছি। বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ রাইট। 2001 সালে দেশ সংস্কৃতি বিনির্মাণে, বিশেষ করে দেশের যে রিয়েল কালচারিক সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে শিশু কিশোরদের তুলে আনার জন্য বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ অনবদ্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে 2001 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা পদ্মকুড়ি আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যাত্রার একেবারে শুভ লগ্নেই, সুচলা লগ্নেই কিন্তু এই নাদিরা সুলতানা মুনের সাথে আমার পরিচয়, আমার রাইট। এবং সেই পরিচয়টা আমার বয়স একদমই কম ছিল। ওই কম বয়সে আপনি আমাকে দুটো এমন জিনিস উপহার দিয়েছেন। সেটা একটা দিয়েছেন, আমাকে জাজ বানিয়েছেন নৃত্যের, এবং বড় বড় জাজদের সাথে আমাকে বসিয়েছেন। দ্বিতীয় হলো আমাকে নৃত্যে গোল্ড মেডেল দিয়েছেন। আপনার মনে আছে? সেই প্রসঙ্গে এখন আমার বাবা এত খুশি হয়েছে, আমি নতুন করে গোল্ড মেডেলের পরে দ্বিতীয় গোল্ড মেডেল আপনি আমাকে দিয়েছেন। এই জন্য আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি জানতে চাই, আমাদের সেই বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক সংগঠন সামনে নাকি আপনি আরো প্রোগ্রাম করবেন, ওটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আমি শুরু করার আগে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে এই বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের শুভ লগ্নে তোমার সাথে পরিচয়ের যে সেতু বন্ধন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই বন্ধু মিলন। এদেশের একজন সুশিক্ষিত নৃত্যশিল্পী আমি বলবো, কারণ মিলন আমার ইন্টারমিডিয়েট জীবনে আমার কলেজ ফ্রেন্ড, আমার ক্লাসমেট। এবং পরবর্তী সময় ইন্টারমিডিয়েট পাশ করার পর সে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে সে ক্লাসিক্যাল ডান্সে অনার্স মাস্টার্স করে বাংলাদেশে আসে। এবং মিলনের কাছ থেকেই তোমার তালিম নেওয়া। সেই হিসাবে মিলন আমাকে যখন বলল যে একটা প্রতিভাবান নিয়ে এই ধরনের, সে অনেক সুন্দর নাচ করে, তা আমি মিলনের কথার উপরে আমি একদিন তোমার নাচ দেখার পর যখন আমার ভালো লাগছে, আমি তোমাকে এই পদ্মকুড়ি যে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার কথা বলছি, সেখানে আমি বিচারকের আসন দিয়েছি। এবং আমি 2003 সালে আমি স্বর্ণপদক দিয়েও সম্মানিত করেছি। এটি বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো এই সাংস্কৃতিক কর্মীদের জন্য যদি কিছু করতে পারি, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আমি প্রসঙ্গক্রমে বলবো, হয়তো আমরা সাংস্কৃতিক অঙ্গনে যে ধরনের কাজ করেছি সেই কাজ অনুযায়ী আমরা সেই বলবো যে মূল্যায়ন না পেলেও বা জাতীয়ভাবে সেই ধরনের মূল্যায়িত না হলেও, যদি কোনো এক সময় আসবে যখন কেউ কম্পেয়ার করবে, তুলনা করবে, তখন বুঝতে পারবে যে আসলে আমাদের কাজের পরিধি কী ছিল। কারণ আমরা এদেশে সংস্কৃতি বলতে বা যা বলতে বুঝি, আমরা অনেকেই বলি যে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক জোট সংস্কৃতির ব্যানারে মূলত রাজনীতি করেছে। তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা তুলে ধরেছে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সর্বদা তাদের পারপাস সার্ভ করেছে। দেশের সাংস্কৃতিক কর্মীদের জন্য বা সাংস্কৃতিক কল্যাণে কি করেছে আমার জানা নেই। আমি আজকে প্রসঙ্গক্রমে এই মুনের সাথে কথা বলার সাথে আমি যে বিষয়টি বলতে চাই, বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ একবারে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক কর্মীদের খুঁজে বের করে আজকে
আমরা যে সাবিলা নূরকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বড় মডেল, এই সাবিলা নূরও কিন্তু পদ্মকুঁড়ির একজন শিশু রাইট শিল্পী রাইট ছিল। রাইট। আজকে আমরা এনটিভিতে আমরা দেখতেছি যে আহ, রাইসুল হক চৌধুরী নিউজ প্রেজেন্টার, সে কিন্তু পদ্মকুঁড়িতে এসেছিল একটি শিশু শিল্পী হিসেবে। এভাবে পদ্মকুঁড়ির শিল্পী সৃষ্টি যদি আমরা বলতে যাই, এটা বলে শেষ করা যাবে না। অর্থাৎ আজকের সাংস্কৃতিক অঙ্গনে এবং বিভিন্ন গণমাধ্যমে যারা কাজ করছে, এদের অনেকেই কিন্তু পদ্মকুঁড়ির শিশু শিল্পী হিসাবে আগত। এবং এই পদ্মকুঁড়ির এই আয়োজনটা আমার মাথায় কেন আসলো, এই আয়োজনটা আমার মাথায় এসেছে বেসিক্যালি এই যখন এই 2001 সালে আমি জাতীয় প্রেস ক্লাবে বসে, আপনি জানেন যে আমি হ্যাঁ, আমি একটা একদিন পত্রিকায় আপনাকে কাজ করি। প্রশ্ন করছিলাম যে আমি প্রিন্স ভাই আপনার এই Right, right. এই কেন আসছেন বাংলাদেশ এখানে? শিক্ষক বাংলাদেশ হয়েও এই একজন লাইনে কেন teacher আসছেন? হয়েও আপনি কেন এলেন? আপনি এলেন আর কি? বলছেন বাংলার আনাচে কানাচে থেকে আমি শিল্পী তুলে এনে হ্যাঁ, কেন যাদেরকে কেউ চেনে না আমি প্রতিষ্ঠিত তাদেরকে পরিচিত প্রতিষ্ঠিত করবো, করাইতে কিন্তু আপনি চাই। সেটাই Right. করছেন। এটা আপনার হলো দ্বিতীয় মানুষ হ্যাঁ, করার কারিগর, হ্যাঁ, যেটা বলে sure. টিচারকে। তো আমরা আমি যেটা ছোটবেলায় শিক্ষক শুনছি। হয়েও, আমি হুম। পেশাগতভাবে একজন শিক্ষক হয়েও কেন আমি এই ধরনের উদ্যোগ নিলাম। আমি একদিন জাতীয় প্রেস ক্লাবে, যেহেতু আমি একটু লেখালেখি করি, একটা পত্রিকা বিজনেসাইজেশন সম্পাদনা করি, সেজন্য আমি একদিন প্রেস ক্লাবে বসা একটা সংবাদ সম্মেলন হচ্ছিল পাশের রুমে। তো তখন আমি ওখানে গিয়ে আমি দেখলাম যে একটা ছোট্ট মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে কাঁদতেছে। তার নাম অনন্যা। সে এই নতুন করে অনুষ্ঠানে সে প্রথম হয়েছে। প্রথম হওয়ার পরেও তার পুরস্কারটা ছিনিয়ে নিয়েছে সাম দুর্বৃত্তশালী বা বিত্তবান, সেটা 10 লাখ টাকার বিনিময়ে নাকি তার বিজয় ছিনিয়ে নিয়েছে। এর প্রতিবাদে সে এই সংবাদ সম্মেলন করতেছে। তখন আমার মাথায় আসলো, এই তখন তো বিটিভিতে নতুন কুড়ি করতো সরকারিভাবে, অর্থাৎ সরকার করতো এটা। সরকার তখন আমার মাথায় আসলো যে আমরা যদি বেসরকারি উদ্যোগে এই ধরনের একটা কম্পিটিশনের আয়োজন করতে পারি, তাহলে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা, লুকিয়ে থাকা প্রতিভাবান কিশোরদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। এবং সেই লক্ষ্যে 2001 সালে আমরা সারা বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের ন্যায় 11টা মহান মুক্তিযুদ্ধ যেভাবে 11টা সেক্টর কমান্ডারের নেতৃত্বে হয়েছিল, ঠিক তেমনি পদ্মকুঁড়ির সারা বাংলাদেশকে 11টি নদী অঞ্চলে ভাগ করে। যেমন আমাদের ঢাকা ছিল বুড়িগঙ্গা অঞ্চল, রিক্সা আপনার মনে আছে। আমাদের চট্টগ্রাম ছিল আমাদের কর্ণফুলী অঞ্চল, কুমিল্লা ছিল মেঘনা অঞ্চল, রাজশাহী ছিল পদ্মা অঞ্চল। এভাবে এক একটা নদীর নামে, কারণ আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদী হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম এই প্রতিযোগিতার মাধ্যমে, তার গ্রুপের মাধ্যমে অসংখ্য শিশু কিশোর যাতে এই হারিয়ে যাওয়া নদীগুলোর নামও স্মরণ করতে পারে, সেই দিক বিবেচনা এবং আমাদের মুক্তিযুদ্ধ যে 11টা সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই জন্য আমরা এই পদ্মকুঁড়ি এই প্রতিযোগিতা সারা বাংলাদেশকে 11টি অঞ্চলে ভাগ করে এই প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড করে, সেই প্রাথমিকভাবে যারা ইয়েস কার্ড পেয়েছে, অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে যারা বিজয়ী হয়েছে, তাদেরকে নিয়ে আমরা জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছি। জাতীয় প্রতিযোগিতায় যে সেরা 10 নির্বাচিত হয়েছে, তাদেরকে আমরা অনেকগুলো টেলিভিশন এপিসোডে ভাগ করে আমরা টেলিভিশন প্রোগ্রাম করে, আজকে এই যে একটু আগে যে রাইসুলের কথা বললাম, যে সাবিলা নূরের কথা বললাম মডেল, তার্শিক পুষ্প সঞ্চয়ের কথা বলছে, অঙ্কন আজকের একদম টেলিভিশন কাঁপানো ফোক শিল্পী। এই অঙ্কনও কিন্তু, অঙ্কনের বাবা একজন তবলচি, মাত্র একজন তবলা বাজায়। এই মেয়েটি রাজশাহীর মেয়ে, তাকে আমি একেবারে গ্রাসরুট লেভেল থেকে অঙ্কনকে এই পদ্মকুঁড়ির মাধ্যমে উঠিয়ে এনেছি। আজকে আমি গতকালকে নিউজ করলাম যে অঙ্কন আমেরিকাতে পুরস্কারের জন্য গেছে। এটা আমার কাছে ভালো লাগে। অর্থাৎ তোমরা যারা পদ্মকুঁড়ির সাথে সম্পৃক্ত ছিলে বা আছো, যখন আমি দেখি যে তোমরা সমহিমায় প্রতিষ্ঠিত, নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তখন আমার অনেক ভালো লাগে যে আমি শিক্ষকতার পাশাপাশি আমার লেখালেখির জগতের মাধ্যমে এই সাংস্কৃতিক মন থেকে আমার যে সাংস্কৃতিক চর্চার যে মনোভাব আমার ভিতরে জাগরিত হয়েছে, এই অসংখ্য প্রতিষ্ঠিত পদ্মকুঁড়ি আজকের গুণী শিশুদেরকে আমার অনেক ভুলে ভালো গেছেন। লাগে। সেটা হলো, আমি কিন্তু 3.5 বছর বয়স থেকে গান করি, 8 বছর থেকে নাচ করি, অনেক নাচের প্রোগ্রাম বিটিভিতে নানান চ্যানেল। আমার কিন্তু পরিচিতিটা আসছে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক সংগঠন আপনার ইয়ে থেকে। এবং আপনার জন্য আমাকে পুরো বাংলাদেশ নৃত্যশিল্পী হিসেবে চিনে, এটা আপনি কি জানেন? অবশ্যই, কেন জানবো না। আমি তো আগে বলছি যে যারা চিনে না, মানুষ সাথে গল্প করে আপনাকে, এটার জন্য আমার বাবাও অনেক খুশি ছিল, আমার মাও এটা নিয়ে অনেক গর্ববোধ করে। এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিলেও কম হবে। আজকে তোমার বাবা মা নাই, ওনারা বাবা নেই, মা আছে। আমার বর্তমানে আমাকে প্রশংসিত করেছে, এজন্য আমি ওনাদের বিদায় আর তারা মাগফিরাত কামনা করছি। কারণ আমি চাই এরকম যাদেরকে মানুষ চিনে না,
তার প্রতিভা আছে, কিন্তু সে তাকে কেউ চেনে, সে লুকিয়ে আছে, অর্থাৎ লুকানো রয়েছে। সেই লুকেই তো আমার প্রতিভাবানকে সবচেয়ে খুঁজে বের ভালো করে। লাগছে যে আপনি আমাকে একদম কম বয়সে খুব হাই লেভেলের জাজের আসনে বসিয়েছেন, বড় বড় জাজদের সাথে। হ্যাঁ, আমি চাচ্ছি, আমি এটা সবসময় এখনো আমি এক্সপেরিমেন্টালি এটা করি। যেমন আমার স্কুলে আমি যে কোনো কমিটি করলে আমি কিন্তু আমি যেহেতু দায়িত্বে আছি, আমি যে কোনো কমিটিতে সিনিয়রদেরকে যখন রাখি, পাশাপাশি ইয়ং টিচারদেরকে রাখি এই জন্যে, যাতে সিনিয়রদের সাথে ইয়ং জেনারেশন কাজ শিখতে পারে। কারণ একদিন সিনিয়ররা চলে যাবে, তাহলে কি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে? তো আমি সবসময় চিন্তা করতাম যে সবাই তো নামি দামিদেরকে শুধু অগ্রাধিকার দেয়, তো আমি সবসময় নামি দামি বিচারকদের পাশাপাশি তোমার মতো এই প্রতিভাবান শিল্পী, যেমন আজকে যে ওয়ার্ডারিয়া, সে কিন্তু একেবারে নবীন ছিল। আমি আমার পদ্মকুড়িতে লাস্ট 2009 সালে পদ্মকুড়িতে এই ওয়ার্ডার ইয়াবকে কেউ চিনত না। জাস্ট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে নাচে স্নাতকোত্তর করে সে বাংলাদেশে এসেছে। আমি ওয়াসিকের সাথে, বিখ্যাত নৃত্যশিল্পী, আমার খুব প্রিয় নৃত্যশিল্পী, ওয়াসিকের সাথে তাকে আমি একইভাবে তোমার মতো করে আমি তাকে বিচারকের আসনে বসাই। এবং আজকে যখন আমি দেখি যে সে ওয়ার্ডার ইয়াবও অনেক নাম করা একজন নৃত্যশিল্পী বাংলাদেশে, তখন আমার ভালো লাগে। আচ্ছা প্রিন্স ভাই, আপনি তো একজন শিক্ষক, মানুষ ধরার কারিগর। তা আপনি স্কুল করে, শিক্ষকতা করে, আবার এই সাংস্কৃতিক অঙ্গনের সময় আপনি মানে এটাকে এনজয় করেন নাকি আপনার মানে কেমন লাগে আপনার এটা? না না, এটা তো আমি খুবই মানে আনন্দ উপভোগ করি। এই জন্যেই আনন্দ উপভোগ করি তখনই, কারণ পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। আমি আমার এত ব্যস্ততার মাঝে, আমি এত বড় প্রতিষ্ঠানের প্রভাতী শাখার দায়িত্বে রয়েছি, তারপরে আমার দায়িত্বের মধ্যে থেকেও আমি আমার চারপাশে যারা রয়েছে, আমাদের স্বাধীনতা সংসদের মহাসচিব শাহেদ আহমেদ, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহ আলম সহ আমার একটা সার্কেল গড়ে উঠেছে। আমি এদের মাধ্যমে আমি যখন যেটা চিন্তা করি, আমি আমার পারপাস সার্ভ করি। আমার শত ব্যস্ততার মাঝেও আমি যখন এই শিশুকে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে। এদের যখন আমি প্রতিষ্ঠিত করতে পারি, এগিয়ে দিতে পারি, বা এদের জন্য কল্যাণকর কিছু করতে পারি, তখন আমার কাছে ভালো লাগে। হয়তো আমি রফিকুর নবী দাদাভাইয়ের মতো শিশুদের জনপ্রিয় হয়ে উঠতে পারেন সেখানে যে না না, বিষয়টা। তারপরেও আপনাকে পুরো বাংলাদেশ, সিলেটে অনলাইনে আমার একটা আপুর সাথে পরিচয় হয়েছে, যখন আমি ফেডারেলে কথা বলছি, উনি বলে প্রিন্স ভাই তোমার কি হয়? আমি বলছি উনি আমার গুরু এবং আমার ভাই। না সেটা তো ঠিক ওনার আছে, সাথে না, আমি আমি ওই যেটা গল্পটা করছি। তো সেটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমি যে কথাটা বলতেছিলাম, অর্থাৎ রফিকুর নবী দাদা ভাইরা যেই হারে মানে পেট্রোনাইজ পাইছে কচিকাচার মাধ্যমে, আমাদের কিন্তু সে ধরনের পৃষ্ঠপোষকতা ছিল না। আমরা বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বাফেসাফের মাধ্যমে শিশুদের জন্য যে আয়োজন করেছে, সেটা সম্পূর্ণ নিজেদের সামর্থ্যের মধ্য দিয়ে, অল্প স্বল্প মানুষের সহযোগিতার মধ্য দিয়ে। যদি আমরা বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে কোনো সাপোর্ট পাই, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এই বাপের সাপের যে আয়োজন সারা বাংলাদেশব্যাপী শিশু কিশোরদের বাছাই করে এনে স্বমহিমে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সহযোগিতা, সবচেয়ে বেশি ইফেক্টিভ ভূমিকা রাখবে বাংলাদেশ ফেডারেল এটা সাংস্কৃতিক পরিষদ। সাংস্কৃতিক পরিষদ, যদি এটা রাইট কোনো রাইট, উদ্যোগ এটা গ্রহণ ঠিক, করে। এটা ঠিক। আমি ছোটবেলা থেকে তো নাচ গান করি, অনেক সংগঠনকে দেখেছি, কিন্তু এই বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক সংগঠন এর মতো আমি আর আজও দেখিনি। এটা আমাকে সম্মাননা করার জন্য, আমাকে জাজের আসনে বসানোর জন্য আমি বলিনি। আমি যখনই আমার নাচ নিয়ে কথা বলতে যাই, ফেডারেলের কথাটা চলে আসে। আমি উদ্যোক্তা হিসেবে অনেক বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের মহিলাদের সাথে আমার পরিচয়, তখনই বলে এ আমার ভাই তো ফেডারেলে গেছিল, আমার বোন, আমার মেয়ে। তখন আমার আসলেই ভালো লাগে, কারণ আমিও এই ফেডারেলের সঙ্গে আছি। যাক, আমার ভালো ছিলাম। লাগলো তোমার কথা শুনে। স্বাভাবিক কারণেই বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বা আফেসের অনুষ্ঠিত আলাদা হবে। এই জন্যে সাধারণত মিডিয়ার কথা বললে আমাদের একটা শ্রেণীর কাছে কিন্তু একটা শঙ্কা কাজ করে, সেখানে তার সন্তান বা মেয়ের নিরাপত্তা, অনেক বিষয়গুলো আসে। তো যেহেতু বাফেসাফের মূল সংগঠনের ভূমিকা একজন শিক্ষক, একজন শিক্ষক মানে প্রথম কথা তাকে বলা হয় মানুষ গড়ার কারিগর। রাইট। এবং একজন শিক্ষক বলতে আমরা যদি ধর্মীয়ভাবে চিন্তা করি, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে প্রথম যে বাক্যটি চয়ন করেছে বয়স্ক আল্লামা, অর্থাৎ আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে শিক্ষক হিসাবে। অর্থাৎ একজন শিক্ষকের দায়িত্ব অনেক। অনেক। শিক্ষক যতটুকুই লেখাপড়া জানুক সেটি বড় কথা নয়, শিক্ষকের মূল কাজ হলো শিক্ষা দান করা। দান করা। সেই জন্যেই এই শিশু কিশোরদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমার প্রথম কাজই ছিল নৈতিক মূল্যবোধের উপর জোর দেওয়া।
আমি গ্রুমিং সেশনে পদ্মকুড়ি যারা সেরা 10-এর মধ্যে আসতো তাদেরকে গ্রুমিংয়ের মাধ্যমে এই নাচ গানের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি প্রথম যে বিষয়টি আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিতাম সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, যে ধর্মাবলম্বী হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, তাদেরকে বলি যে তোমাদের ধর্মীয় মূল্যবোধের উপরে তোমাদেরকে জোর দিতে হবে। যার ভিতর ধর্মীয় মূল্যবোধ কাজ করে সেই মানুষ কখনো অপরাধ করতে পারে না, সেই মানুষ কখনো বিপদগামী হয় না। আমরা যেই পর্যায়ে যেই কাজে করি, আমাদের মধ্যে যদি আমাদের চিন্তা চেতনা যদি ধর্মীয় মূল্যবোধ থাকে, নীতি নৈতিকতা থাকে, তখন অপরাধ প্রবণতা কম কাজ করে। সেই দিক থেকে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক বা পেশা অবশ্যই যে কোনো সংগঠনের চেয়ে আলাদা এবং কিছু আলাদা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে চলছে এবং কাজ করবে। আমরা সামনে ব্যতিক্রমধর্মী পদ্মকুড়িতে অনেকগুলো ইভেন্টস নিয়ে নাচ গান আবৃত্তি অভিনয় গল্প বলা মানে অনেকগুলো ইভেন্টস নিয়ে কাজ করতে। তো এবার আমরা ইভেন্টসকে সংক্ষিপ্ত করে আমরা খুব শীঘ্রই বাপেসাপের ব্যানারে তুমি জেনে হয়তো খুশি হবা, হয়তো আবারও তোমাকে বিচারকের আসনে বসতে হবে। আমরা এবারে নাচে গানে পরিচয় এই শিরোনামে আমরা আবার এই শিশুদের জন্য শিশু কিশোরদের জন্য এই প্রতিযোগিতা 6 থেকে 18 বছর বাচ্চাদের জন্য আমরা এই প্রতিযোগিতা শুরু করব। শুধু নাচ এবং গানের মাধ্যমে সেখানে আমরা একটা টপিক যুক্ত করতেছি চিত্রাঙ্কন, যে চিত্রাঙ্কন বিষয় হবে জুলাই আগস্ট বিপ্লব। আমরা মনে করি যে আমাদের এই কম্পিটিশনের মাধ্যমে ন্যাশনাল ওয়াইড এমন গ্রাফিতি চলে আসবে, জুলাই আগস্ট বিপ্লব এমন চিত্র চলে আসবে শিশুদের তুলিতে, যেটা হয়তো আগামী নতুন বাংলাদেশ গড়ার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ বা আমরা আন্দোলনকারী বা আমরা পরিবর্তনকামী মানুষরা যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার অনেক গ্রাফিতি এই শিশুদের তুলির আঁচলে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি জানি না অন্য কোনো সংগঠন চিন্তা করতেছে কিনা। বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ অলরেডি হ্যাজ বিন টেকেন ডিসিশন যে আমাদের এবারের কম্পিটিশনে আমরা একটা বিষয় যুক্ত করব, সেটি সবার জন্য চিত্রাঙ্কন এবং সেটির বিষয় হবে জুলাই আগস্ট বিপ্লব। তাহলে এখন কিছুদিন আগে একটা আপুর সাথে আমার কথা হয়েছে, আমার নাম্বার তো অনেক পুরনো, এই জন্য সবাই পেয়ে যায়, যে মন ফেডারেল সামনে কি করতেছে আমাকে জানাবা। আমি তো আগে নাচ করছি, এখন আমার মেয়ে করবে, তাহলে এখন সেটাই হবে। হ্যাঁ, এখন সেটাই হবে। এবার নাচ এবং গানে এবং যে অনুষ্ঠানের নাম হবে নাচে গানে পরিচয়। আমরা টেলিভিশনের সাথে কথা বলতেছি। আমাদের আগে তো বৈশাখী টেলিভিশন, একুশে টেলিভিশন, চ্যানেল 1 আমাদের অনুষ্ঠানগুলো সম্প্রচার করত। এবার দেখি সামনে কোন টেলিভিশন আমাদের, আর আমাদের এখন নিজস্ব চ্যানেল রয়েছে। এখন আসলে কেউ বেসিক্যালি ইন্ডিভিজুয়াল কোনো টেলিভিশনের নির্দিষ্ট কোনো দর্শক আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন হচ্ছে ইন্টারনেট যুগ, ইন্টারনেটে মানুষ হাতে একটা অ্যান্ড্রয়েড ডিজাইন, তো সেই জন্য আমরা আমাদের পত্রিকার পক্ষ থেকে অলরেডি বিজনেস ডাইজেস্ট টিভি নামে একটা ইউটিউব চালু করেছি এবং আপনারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা আশা করি আমাদের বিভিন্ন এই অনলাইন মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটা আবার বাংলাদেশে আনাচে গানাচে ছড়িয়ে দিব, নাচে গানে পরিচয়। একজন মানুষ গড়ার কারিগর, টিচার, বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক, আমাকে আজকে সামান্য সময় দিয়েছেন, অনেক 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 ধন্যবাদ। আপনি তো অনেক বিজি মানুষ। আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমারও অনেকদিন ইচ্ছা ছিল যে আবার দেখা হবে কিনা, তো আজকে আপনার সাথে সাক্ষাৎ হয়ে এই স্মৃতির অজান্তে অনেক কথা বেরিয়ে আসলো এবং আমার এই কথাগুলো বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নাদিরা সুলতানা মুনকে আবারও অনেক ধন্যবাদ এবং এই নামটি নামকরণ হোক স্মৃতির মনে করতে। থ্যাংক ইউ।